ব্যাংকের খাতায় কবে টাকা আসবে তার জন্য দেরি না করে ছোট চাষি তখনই টাকা পাবার জন্য বাধ্য হবে তার ধান আরো কমে বিক্রি করতে। ছোট চাষির অবস্থা আরো খারাপ হবে। এরা কাদের ধান বিক্রি করত? যাদের করত তারা রিলায়েন্স, আম্বানি, আদানির সাপ্লাইয়ের ভরসায় থাকবে, এটাই স্বাভাবিক। চালকল থেকে রিলায়েন্স ব্র্যান্ড চাল পাবেন, আদানি ব্র্যান্ড চাল। এতদিন মা তারা, জগৎ জননী বা জগন্নাথ ব্র্যান্ডের চাল ইতিহাস হয়ে যাবে। ছোট চাষি মরবে কেবল তাই নয়, সরকারের কাছে আনাজ যাবে অনেক কম। শস্য ভান্ডার যা আজ উপচে পড়ছে সেখানে টান পড়বে। এবং এই করোনা কালেই অন্তত যেটুকু চাল, ডাল, গম গরিব মানুষের হাতে দেওয়া গেছে তা দেওয়া যাবে না। আম্বানিরা আর যাই হোক চাল ডাল বিতরণ করবে, এই আশা যদি কারোর থাকে তাহলে তার বুদ্ধি সে নিয়ে প্রশ্ন উঠবে। আর করবেই বা কেন? আমাদের রাষ্ট্র কল্যাণকামী, অন্তত তেমনটাই তো জানা আছে, ওয়েলফেয়ার স্টেট। কিন্তু আম্বানি, আদানি তো মুনাফা অর্জন করার জন্য তৈরি প্রতিষ্ঠান। সে খামোখা চাল বিতরণ করবেই বা কেন? এই সব যুক্তি দিয়ে সাংসদরা রাজ্যসভায় সরকারের কাছে আবেদন জানাচ্ছিলেন যে বিলটাকে আপাতত সিলেক্ট কমিটিতে পাঠানো হোক, আরো আলোচনা করে তাদের যে সংশয় আছে তার সারবত্তা বিবেচনা করে প্রয়োজনে সংশোধন করে আবার বিলটা আনা হোক। কিন্তু না, সরকারের বিল এখনই আনতে হবে, এখনই পাস করাতে হবে। কিসের এত চাপ? কোন মহলের চাপ? কেন এত তাড়াহুড়ো? রাজ্যসভার ক্যামেরা বন্ধ করে ডিভিশন চাইবার পরেও কেন ভোটাভুটির রাস্তায় না গিয়ে ধনী ভোটে পাস করাতে হলো? এসব প্রশ্নের উত্তর সরকারের কাছে নেই, মোদিজির কাছে নেই। সংসদে বিল পাস হয়েছে, কম বেশি বিরোধীরা এককাট্টা হয়ে লড়েছেন, তারপরেও পাস হয়েছে। অপোজিশন ইজ দ্য key to a free political life. No democracy can do without it. বিরোধীদের ধর্তব্যের মধ্যে না এনে বিল পাস করা হলো। তাহলে এবার কি? রাস্তা, সংসদের বাইরে লড়াই, মাঠে ময়দানে মানুষকে নিয়ে লড়াই, মানুষকে বোঝানো যে কত বড় সর্বনাশ আসতে চলেছে, কৃষকদের বোঝানো যে আগামী দিনে তাদের ওপরেই এবার সব থেকে বড় বিপদটা নেমে আসছে। কদিন আগে সারা দেশের মানুষের সম্মিলিত প্রতিবাদের ফলে ক্রোনোলজি বোঝানো অমিত শাহ ঢোক গিলেছেন, পিছু হটেছেন নরেন্দ্র মোদী। রাস্তায় মানুষের মিছিল আর রাজ্যে রাজ্যে মানুষের জমায়েত দেখেই পিছু হটেছেন তাঁরাই যাদের লোকসভায় বিরাট সংখ্যাগরিষ্ঠতা আছে। আজ আবার সেটাই পথ। সংসদ সাধারণ মানুষের জন্য নয়, এ এক প্রমাণিত সত্য। 47 সাল থেকে আজ পর্যন্ত সাধারণ মানুষ, গরিব মানুষের অবস্থা সেই কথাই বলে। এ কেমন সংসদ যা কেবল কর্পোরেট, মাফিয়া, ক্রনিক ক্যাপিটাল, দালাল আর ফোড়েদের কথায় চলে? এ কেমন সংসদ যেখানে একের পর এক কালা কানুন পাস হয় আর মানুষের জীবনে নেমে আসে অবর্ণনীয় অত্যাচার? এ কেমন সংসদ যেখানে বিরোধীদের কণ্ঠরোধ হয় প্রতি মুহূর্তে? এই ছকটা খুব চেনা। হিটলার আর তার নাজি বাহিনী প্রথমে অভ্যুত্থান ঘটিয়ে দখল করতে চেয়েছিলেন রাষ্ট্র ক্ষমতা, পারেননি। জেলে পাঠানো হয়েছিল তাদের। জেলে বসেই হিটলার লিখেছিলেন মাইন ক্যাম্প, আমার জীবনী।
সেই জেলে বসেই তিনি ঠিক করেছিলেন এবার সংসদকে ব্যবহার করতে হবে। ক্রমশ ইহুদি বিদ্বেষ ছড়িয়ে 1933-এ ক্ষমতায় আসেন। বিরোধীদের টুকরো টুকরো হয়ে যাওয়া আর তাদের খেয়ের সুযোগ নিয়ে প্রায় সংখ্যাগরিষ্ঠতা। চ্যান্সেলর হলেন জার্মানির। সেই প্রথম হিটলারের জার্মানির সংসদে প্রবেশ। ব্যাস, তারপর সব আইনকে, সব কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক কালা কানুন জারি করে জার্মানির সংসদ। নির্বাচন ঠাট্টা তামাশার জায়গায় নিয়ে চলে গেলেন। 27শে ফেব্রুয়ারি 1933 চ্যান্সেলর হলেন। 28শে ফেব্রুয়ারি ডিক্রি জারি করে সমস্ত ক্ষমতা নিজের হাতে আনলেন। 81 জন কমিউনিস্ট ডেপুটি ওখানকার সাংসদকে গ্রেফতার করা হলো। বাকি বিরোধীরাও বাদ গেল না। 2রা মে সমস্ত ট্রেড ইউনিয়ন বেআইনি ঘোষণা করা হলো। 14ই জুলাই নাজি দলকেই একমাত্র দল বলে ঘোষণা করা হলো। 19শে অগস্ট প্রেসিডেন্ট আর চ্যান্সেলর একজনই, অ্যাডলফ হিটলার। এরপর দেশ জুড়ে ইহুদি নিধন আর বিরোধী নির্যাতনের ইতিহাস, যে ইতিহাস শেষ হয়েছিল ভয়ে আধমরা মানুষের আধপোড়া শরীরে। যন্ত্রণায় কুঁকড়ে থাকা সেই মৃতদেহকে মৃত্যুর পরেও ক্ষমা করেনি জার্মানির মানুষজন। হিটলারের সেই বাংকারের ওপরে আজ ডিস্কোথেক, মানুষেরা নাচে, আনন্দ করে। এই ইতিহাস আমাদের জানা, এই ইতিহাস মাথায় রাখতেই হবে, কারণ those who forget the history are condemned to repeat it. ইতিহাস ভুলে গেলে তার পুনরাবৃত্তি ঘটে। আমরা স্বৈরতন্ত্রকে চিনেছি, তাকে রুখবই। সংসদে কণ্ঠরোধ হলে রাস্তায় নেমেই তাকে রুখতে হবে। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens we, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens. শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা, নমস্কার। লোকসভাতে আগেই পাস হয়ে গিয়েছিল, কিন্তু রাজ্যসভার সমীকরণ বিজেপির পক্ষে ছিল না। এমনকি শরিক আকালি দল বিরোধিতায় নেমেছে। তেলেঙ্গানার টিআরএস বা ওড়িশার বিজেডি তীব্র বিরোধিতায় নামার ফলে বিজেপির মনে হয়েছিল বিল পাস করানো সহজ হবে না, হেরে গেলে মুখ পুড়বে। সংসদে এ জিনিস আগেও হয়েছে। সরকার বুঝতে পেরেছে বিল পাস করানো যাবে না, তখন মুখ বাঁচাতে বিল সিলেক্ট কমিটির কাছে পাঠানো হয়েছে। পরে আবার সহযোগীদের সমর্থন নিয়ে বিল পাস করানো হয়েছে, বা বিল চলে গেছে ঠান্ডা ঘরে, আলোর মুখ দেখেনি। রাজ্যসভায় তেমনই একটা অবস্থা হয়েছিল। এআইডিএমকে, আকালি, টিআরএস, বিজেডির বিরোধিতার পর ভাবা হয়েছিল সরকার পিছিয়ে যাবে। তথাকথিত জনগণের প্রতিনিধিদের মেজাজ দেখে দুপা পিছিয়ে সম্মান বাঁচাবে। যারা এমনটা ভেবেছিলেন তারা বিজেপির স্বরূপ জানেন না, বিজেপিকে বোঝেন না, আরএসএস এর দর্শনের সঙ্গে পরিচিত নন। এরা কোনোভাবেই সংসদ, গণতন্ত্র, গণতান্ত্রিক রীতিনীতি, তরিকার ধার ধারেন না। লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা আছে, ব্যাস,
এবার যা ইচ্ছে তাই, যেমন ইচ্ছে তাই। সেজন্য বিরোধিতা প্রবল হবার পরে প্রথমে রাজ্যসভার টিভি ব্ল্যাকআউট করে দেওয়া হলো, মানে মানুষ দেখতে পাবে না রাজ্যসভায় কি হচ্ছে। তারপর ধ্বনি ভোটে পাস করিয়ে নেওয়া হলো দুটো কৃষি বিল। ধ্বনি ভোট কখন হয়? যখন চোখে দেখেই বোঝা যায় কোন ধারে মানুষ বেশি, যখন জানাই থাকে যে লোকসভায় বিজেপির 303, তখন ধ্বনি ভোট নেওয়া হয়। বলুন, বিলের পক্ষে কারা? সমবেত চিৎকার ওঠে, আই, ব্যাস বিল পাস। কিন্তু তেমন সময়ও মানে পরিষ্কার বোঝা যাচ্ছে কাদের ভোট বেশি। তেমন অবস্থার পরেও একজন সাংসদ ডিভিশন চাইতে পারেন। তার মানে হলো, বেশ তো এবার ভোট হোক, দেখা যাক কে কোন দিকে। কেন? কারণ হলো বিরোধী দল দেশকে জানাতে চায় যে এই যে বিল আসছে, জনগণ দেখুন এর পক্ষে কারা বিপক্ষে কারা। তার পরের দিন সকালে খবরের কাগজে আমরা দেখি, বেশ তো বিজেপির শরিক বা বিজেপির সরকারের সমর্থক, কিন্তু তিনিও কি এই বিলে সমর্থন দিচ্ছেন? এটাই গণতন্ত্র। সংবিধান রচনায় যিনি সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন সেই B.R. আম্বেদকর বলছেন, There are two pillars on which the parliamentary system of government rests and works. Those are 1. An opposition, and 2. Free and fair elections. In this system of government, people should know the other side if there are two sides to a question. Hence, a functional opposition is required. Opposition is the key to a free political life. No democracy can do without it. কিন্তু মোদিজি, অমিত শাহ তো বিশ্বাসই করেন না এই দর্শনে। তাদের দরকার ছিল সংখ্যাগরিষ্ঠতার, তারা পেয়ে গেছেন, ব্যাস এবার তাদের যা মনে হয় তাই করবেন। অতএব সাংসদরা ডিভিশন চাইলেন, টিভি বন্ধ করে ধ্বনি ভোটে পাস হয়ে গেল কৃষি বিল। রাত্রিরে মোদিজি মুখ খুলেছেন, বলেছেন এই বিল কৃষি ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত করবে। সমস্যা হলো, এর আগে তিনি এমন কথা বহুবার বলেছেন, সেগুলো বিরাট মিথ্যে বলে প্রমাণিত হয়েছে ইতিমধ্যেই। এবং কেবল মিথ্যে নয়, তার ফল ভুগতে হচ্ছে দেশের কোটি কোটি মানুষকে। ডিমনিটাইজেশন থেকে কাশ্মীর, সর্বত্র উদাহরণ ছড়িয়ে ছিটিয়ে আছে। কৃষি বিলে উল্লসিত কর্পোরেট সেক্টর, এই সেক্টরে বিরাট শক্তি নিয়ে নামছে আম্বানিরা, যারা এই করোনা কালেও তাদের মুনাফা বাড়িয়েছে, ব্যবসাও বাড়িয়েছে। সরকারের বক্তব্য হলো এমএসপি বা মিনিমাম সাপোর্ট প্রাইস বাতিল করা হচ্ছে না, কেবল চাষিরা যাতে তাদের ফসল সরকার ছাড়াও অন্যদের বিক্রি করতে পারে তার জন্যই আইন করা হচ্ছে। আগে আলোচনা করেছি, তবুও আরেকবার বিষয়টাকে একটু ভালো করে বোঝা যাক। এই মিনিমাম প্রাইস সাপোর্ট বিষয়টা কি? চাষি যে ধান বা ডাল বা গম উৎপাদন করে, সরকার তার খরচ খরচা হিসেব করে একটা মূল্য ধার্য করে দেয়। যেমন 2020-তে সাধারণ ধানের 100 কেজির মিনিমাম প্রাইস সাপোর্ট হলো 1868 টাকা। সরকার বলছে, মানে সরকারি হিসেবে এই 1 কুইন্টাল ধান উৎপাদনের খরচ পড়ে 1245 টাকা, মানে 623 টাকা প্রতি কুইন্টালে কৃষকদের লাভ থাকে। প্রথমত এই হিসেবে গন্ডগোল আছে। ছোট চাষিদের কুইন্টাল পিছু খরচ আরো বেশি, 1868 টাকা পেলেও কোনোভাবেই তারা 550 টাকার বেশি লাভ করতে পারেন না। মাথায় রাখবেন, আমাদের দেশে সেরকম বড় চাষি
মাত্র 17%। এবার আসুন পরের সমস্যাগুলোতে। ছোট চাষি চাষ করলেন, মাঠে ধান হাতে, টাকা নেই, ধান তোলা মাত্র তার টাকা দরকার। ফোড়েরা আসে, দর দেয় 1400, 1420, হাতে হাতে টাকা। চাষিদের কিচ্ছু করার থাকে না, তারা সরকারি মান্ডিতে নিয়ে গিয়ে ওজন করিয়ে বিক্রি করতে করতে মাস দেড়েক সময় তো লাগেই। অতদিন সংসার টানার খরচ না থাকায় তারা ফোড়েদের বিক্রি করে, এবং মাস দেড়েক ধান রেখে দিলে জল শুকিয়ে গেলে ধানের ওজনও কমে যায়। তাদের ভরসা ফোড়েরা। এবার এই ফোড়েরা কাজ করবে রিলায়েন্স, আদানি, টাটাদের হয়ে। তাদেরকে যদি বলা হয় 1300 টাকায় ধান আনতে, তারা সেটাই করবে। বড় চাষিরা ধান জমা করে রাখতে পারবে, তারা বার্গেন করার জায়গা পাবে। 1868 জায়গায় 1900 প্রতি কুইন্টালে বিক্রি করার কথা ভাবতে পারবে, এবং তাদের কাছ থেকে এক লপ্তে 300, 400, 1000 কুইন্টাল ধান কেনার সুবিধা পাবে কর্পোরেট হাউসগুলো। তাদের গুদাম ভরে যাবে, তাদের গরজ থাকবে না ছোট চাষিদের কাছ থেকে ধান নেবার। নিলেও চাইবে সাপোর্ট প্রাইসের অনেক কমে ধান কিনতে। সরকারি মান্ডিতে ধান দিয়ে ব্যাংকের খাতায় কবে টাকা আসবে তার জন্য দেরি না করে ছোট চাষি তখনই টাকা পাবার জন্য বাধ্য হবে তার ধান আরো কমে বিক্রি করতে। ছোট চাষির অবস্থা আরো খারাপ হবে। ফোড়েরা কাদের ধান বিক্রি করত? যাদের করত তারা রিলায়েন্স, আম্বানি, আদানির সাপ্লাইয়ের ভরসায় থাকবে, এটাই স্বাভাবিক। চালকল থেকে রিলায়েন্স ব্র্যান্ড চাল পাবেন, আদানি ব্র্যান্ড চাল। এতদিন মা তারা, জগৎ জননী বা জগন্নাথ ব্র্যান্ডের চাল ইতিহাস হয়ে যাবে। ছোট চাষি মরবে কেবল তাই নয়, সরকারের কাছে আনাজ যাবে অনেক কম। শস্য ভান্ডার যা আজ উপচে পড়ছে সেখানে টান পড়বে, এবং এই করোনা কালেই অন্তত যেটুকু চাল, ডাল, গম গরিব মানুষের হাতে দেওয়া গেছে তা দেওয়া যাবে না। আম্বানিরা আর যাই হোক চাল ডাল বিতরণ করবে এই আশা যদি কারোর থাকে, তাহলে তার বুদ্ধি সে নিয়ে প্রশ্ন উঠবে। আর করবেই বা কেন? আমাদের রাষ্ট্র কল্যাণকামী, অন্তত তেমনটাই তো জানা আছে, ওয়েলফেয়ার স্টেট। কিন্তু আম্বানি, আদানি তো মুনাফা অর্জন করার জন্য তৈরি প্রতিষ্ঠান। সে খামোখা চাল বিতরণ করবেই বা কেন? এই সব যুক্তি দিয়ে সাংসদরা রাজ্যসভায় সরকারের কাছে আবেদন জানাচ্ছিলেন যে বিলটাকে আপাতত সিলেক্ট কমিটিতে পাঠানো হোক, আরো আলোচনা করে তাদের যে সংশয় আছে তার সার্বত্তা বিবেচনা করে প্রয়োজনে সংশোধন করে আবার বিলটা আনা হোক। কিন্তু না, সরকারের বিল এখনই আনতে হবে, এখনই পাস করাতে হবে। কিসের এত চাপ? কোন মহলের চাপ? কেন এত তাড়াহুড়ো? রাজ্যসভার ক্যামেরা বন্ধ করে ডিভিশন চাইবার পরেও কেন ভোটাভুটির রাস্তায় না গিয়ে ধনী ভোটে পাস করাতে হলো? এসব প্রশ্নের উত্তর সরকারের কাছে নেই, মোদিজির কাছে নেই। সংসদে বিল পাস হয়েছে, কম বেশি বিরোধীরা এককাট্টা হয়ে লড়েছেন, তারপরেও পাস হয়েছে। অপোজিশন ইজ দ্য key to a free political life. No democracy can do without it. বিরোধীদের ধর্তব্যের মধ্যে না এনে বিল পাস করা হলো। তাহলে এবার কি? রাস্তা সংসদের বাইরে লড়াই, মাঠে ময়দানে মানুষকে নিয়ে লড়াই, মানুষকে বোঝানো যে কত বড় সর্বনাশ আসতে চলেছে, কৃষকদের বোঝানো যে আগামী দিনে তাদের ওপরেই এবার সব থেকে বড় বিপদটা নেমে আসছে।
কদিন আগে সারা দেশের মানুষের সম্মিলিত প্রতিবাদের ফলে ক্রোনোলজি বোঝানো অমিত শাহ ঢোক গিলেছেন, পিছু হটেছেন নরেন্দ্র মোদী। রাস্তায় মানুষের মিছিল আর রাজ্যে রাজ্যে মানুষের জমায়েত দেখেই পিছু হটেছেন তাঁরাই, যাদের লোকসভায় বিরাট সংখ্যাগরিষ্ঠতা আছে। আজ আবার সেটাই পথ। সংসদ সাধারণ মানুষের জন্য নয়, এ এক প্রমাণিত সত্য। 47 সাল থেকে আজ পর্যন্ত সাধারণ মানুষ, গরিব মানুষের অবস্থা সেই কথাই বলে। এ কেমন সংসদ যা কেবল কর্পোরেট, মাফিয়া, ক্রনিক ক্যাপিটাল, দালাল আর ফোরেদের কথায় চলে? এ কেমন সংসদ যেখানে একের পর এক কালা কানুন পাস হয় আর মানুষের জীবনে নেমে আসে অবর্ণনীয় অত্যাচার? এ কেমন সংসদ যেখানে বিরোধীদের কণ্ঠরোধ হয় প্রতি মুহূর্তে? এই ছকটা খুব চেনা। হিটলার আর তার নাজি বাহিনী প্রথমে অভ্যুত্থান ঘটিয়ে দখল করতে চেয়েছিলেন রাষ্ট্র ক্ষমতা, পারেননি। জেলে পাঠানো হয়েছিল তাদের। জেলে বসেই হিটলার লিখেছিলেন মাইন ক্যাম্প, আমার জীবনী। সেই জেলে বসেই তিনি ঠিক করেছিলেন এবার সংসদকে ব্যবহার করতে হবে। ক্রমশ ইহুদি বিদ্বেষ ছড়িয়ে 1933-এ ক্ষমতায় আসেন। বিরোধীদের টুকরো টুকরো হয়ে যাওয়া আর তাদের খেয়ের সুযোগ নিয়ে প্রায় সংখ্যাগরিষ্ঠতা। চ্যান্সেলর হলেন জার্মানির। সেই প্রথম হিটলারের জার্মানির সংসদে প্রবেশ। ব্যাস, তারপর সব আইনকে, সব কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক কালা কানুন জারি করে জার্মানির সংসদ। নির্বাচন ঠাট্টা তামাশার জায়গায় নিয়ে চলে গেলেন। 27শে ফেব্রুয়ারি 1933 চ্যান্সেলর হন দিয়ে ব্যাংকের খাতায় কবে টাকা আসবে তার জন্য দেরি না করে ছোট চাষি তখনই টাকা পাবার জন্য বাধ্য হবে তার ধান আরো কমে বিক্রি করতে। ছোট চাষির অবস্থা আরো খারাপ হবে। এরা কাদের ধান বিক্রি করত? যাদের করত তারা রিলায়েন্স, আম্বানি, আদানির সাপ্লাইয়ের ভরসায় থাকবে, এটাই স্বাভাবিক। চালকল থেকে রিলায়েন্স ব্র্যান্ড চাল পাবেন, আদানি ব্র্যান্ড চাল। এতদিন মা তারা, জগৎ জননী বা জগন্নাথ ব্র্যান্ডের চাল ইতিহাস হয়ে যাবে। ছোট চাষি মরবে কেবল তাই নয়, সরকারের কাছে আনাজ যাবে অনেক কম। শস্য ভান্ডার যা আজ উপচে পড়ছে সেখানে টান পড়বে। এবং এই করোনা কালেই অন্তত যেটুকু চাল, ডাল, গম গরিব মানুষের হাতে দেওয়া গেছে তা দেওয়া যাবে না। আম্বানিরা আর যাই হোক চাল ডাল বিতরণ করবে, এই আশা যদি কারোর থাকে তাহলে তার বুদ্ধি সেই নিয়ে প্রশ্ন উঠবে। আর করবেই বা কেন? আমাদের রাষ্ট্র কল্যাণকামী, অন্তত তেমনটাই তো জানা আছে, ওয়েলফেয়ার স্টেট। কিন্তু আম্বানি, আদানি তো মুনাফা অর্জন করার জন্য তৈরি প্রতিষ্ঠান। সে খামোখা চাল বিতরণ করবেই বা কেন? এই সব যুক্তি দিয়ে সাংসদরা রাজ্যসভায় সরকারের কাছে আবেদন জানাচ্ছিলেন যে বিলটাকে আপাতত সিলেক্ট কমিটিতে পাঠানো হোক, আরো আলোচনা করে তাদের যে সংশয় আছে তার সার্বত্তা বিবেচনা করে প্রয়োজনে সংশোধন করে আবার বিলটা আনা হোক। কিন্তু না, সরকারের বিল এখনই আনতে হবে, এখনই পাস করাতে হবে। কিসের এত চাপ? কোন মহলের চাপ? কেন এত তাড়াহুড়ো? রাজ্যসভার ক্যামেরা বন্ধ করে ডিভিশন চাইবার পরেও কেন ভোটাভুটির রাস্তায় না গিয়ে ধনী ভোটে পাস করাতে হলো? এসব প্রশ্নের উত্তর সরকারের কাছে নেই, মোদিজির কাছে নেই।
সংসদে বিল পাস হয়েছে, কম বেশি বিরোধীরা এককাট্টা হয়ে লড়েছেন, তারপরেও পাস হয়েছে। অপোজিশন ইজ দ্য কি টু আ ফ্রি পলিটিক্যাল লাইফ। নো ডেমোক্রেসি ক্যান ডু উইদাউট ইট। বিরোধীদের ধর্তব্যের মধ্যে না এনেই বিল পাস করা হলো। তাহলে এবার কি? রাস্তা সংসদের বাইরে লড়াই, মাঠে ময়দানে মানুষকে নিয়ে লড়াই, মানুষকে বোঝানো যে কত বড় সর্বনাশ আসতে চলেছে, কৃষকদের বোঝানো যে আগামী দিনে তাদের ওপরেই এবার সব থেকে বড় বিপদটা নেমে আসছে। কদিন আগে সারা দেশের মানুষের সম্মিলিত প্রতিবাদের ফলে ক্রোনোলজি বোঝানো অমিত শাহ ঢোক গিলেছেন, পিছু হটেছেন নরেন্দ্র মোদী। রাস্তায় মানুষের মিছিল আর রাজ্যে রাজ্যে মানুষের জমায়েত দেখেই পিছু হটেছেন তাঁরাই, যাদের লোকসভায় বিরাট সংখ্যাগরিষ্ঠতা আছে। আজ আবার সেটাই পথ। সংসদ সাধারণ মানুষের জন্য নয়, এ এক প্রমাণিত সত্য। 47 সাল থেকে আজ পর্যন্ত সাধারণ মানুষ, গরিব মানুষের অবস্থা সেই কথাই বলে। এ কেমন সংসদ যা কেবল কর্পোরেট, মাফিয়া, ক্রনিক ক্যাপিটাল, দালাল আর ফোরেদের কথায় চলে? এ কেমন সংসদ যেখানে একের পর এক কালা কানুন পাস হয় আর মানুষের জীবনে নেমে আসে অবর্ণনীয় অত্যাচার? এ কেমন সংসদ যেখানে বিরোধীদের কণ্ঠরোধ হয় প্রতি মুহূর্তে? এই ছকটা খুব চেনা। হিটলার আর তার নাজি বাহিনী প্রথমে অভ্যুত্থান ঘটিয়ে দখল করতে চেয়েছিলেন রাষ্ট্র ক্ষমতা, পারেননি। জেলে পাঠানো হয়েছিল তাদের। জেলে বসেই হিটলার লিখেছিলেন মাইন ক্যাম্প, আমার জীবনী। সেই জেলে বসেই তিনি ঠিক করেছিলেন এবার সংসদকে ব্যবহার করতে হবে। ক্রমশ ইহুদি বিদ্বেষ ছড়িয়ে 1933-এ ক্ষমতায় আসেন। বিরোধীদের টুকরো টুকরো হয়ে যাওয়া আর তাদের খেয়ের সুযোগ নিয়ে প্রায় সংখ্যাগরিষ্ঠতা। চ্যান্সেলর হলেন জার্মানির। সেই প্রথম হিটলারের জার্মানির সংসদে প্রবেশ। ব্যাস, তারপর সব আইনকে, সব কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক কালা কানুন জারি করে জার্মানির সংসদ। নির্বাচন ঠাট্টা তামাশার জায়গায় নিয়ে চলে গেলেন। 27শে ফেব্রুয়ারি 1933 চ্যান্সেলর হলেন। 28শে ফেব্রুয়ারি ডিক্রি জারি করে সমস্ত ক্ষমতা নিজের হাতে আনলেন। 81 জন কমিউনিস্ট ডেপুটি ওখানকার সাংসদকে গ্রেফতার করা হলো। বাকি বিরোধীরাও বাদ গেল না। 2রা মে সমস্ত ট্রেড ইউনিয়ন বেআইনি ঘোষণা করা হলো। 14ই জুলাই নাজি দলকেই একমাত্র দল বলে ঘোষণা করা হলো। 19শে অগস্ট প্রেসিডেন্ট আর চ্যান্সেলর একজনই, অ্যাডলফ হিটলার। এরপর দেশ জুড়ে ইহুদি নিধন আর বিরোধী নির্যাতনের ইতিহাস, যে ইতিহাস শেষ হয়েছিল ভয়ে আধমরা মানুষের আধপোড়া শরীরে। যন্ত্রণায় কুঁকড়ে থাকা সেই মৃতদেহকে মৃত্যুর পরেও ক্ষমা করেনি জার্মানির মানুষজন। হিটলারের সেই বাংকারের ওপরে আজ ডিস্কোথেক, মানুষেরা নাচে, আনন্দ করে। এই ইতিহাস আমাদের জানা, এই ইতিহাস মাথায় রাখতেই হবে, কারণ those who forget the history are condemned to repeat it. ইতিহাস ভুলে গেলে তার পুনরাবৃত্তি ঘটে। আমরা স্বৈরতন্ত্রকে চিনেছি, তাকে রুখবই। সংসদে কণ্ঠরোধ হলে রাস্তায় নেমেই তাকে রুখতে হবে।
the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens we, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens. শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা, নমস্কার। লোকসভাতে আগেই পাস হয়ে গিয়েছিল, কিন্তু রাজ্যসভার সমীকরণ বিজেপির পক্ষে ছিল না। এমনকি শরিক আকালি দল বিরোধিতায় নেমেছে। তেলেঙ্গানার টিআরএস বা ওড়িশার বিজেডি তীব্র বিরোধিতায় নামার ফলে বিজেপির মনে হয়েছিল বিল পাস করানো সহজ হবে না, হেরে গেলে মুখ পুড়বে। সংসদে এ জিনিস আগেও হয়েছে। সরকার বুঝতে পেরেছে বিল পাস করানো যাবে না, তখন মুখ বাঁচাতে বিল সিলেক্ট কমিটির কাছে পাঠানো হয়েছে। পরে আবার সহযোগীদের সমর্থন নিয়ে বিল পাস করানো হয়েছে, বা বিল চলে গেছে ঠান্ডা ঘরে, আলোর মুখ দেখেনি। রাজ্যসভায় তেমনই একটা অবস্থা হয়েছিল। এআইডিএমকে, আকালি, টিআরএস, বিজেডির বিরোধিতার পর ভাবা হয়েছিল সরকার পিছিয়ে যাবে। তথাকথিত জনগণের প্রতিনিধিদের মেজাজ দেখে দুপা পিছিয়ে সম্মান বাঁচাবে। যারা এমনটা ভেবেছিলেন তারা বিজেপির স্বরূপ জানেন না, বিজেপিকে বোঝেন না, আরএসএস এর দর্শনের সঙ্গে পরিচিত নন। এরা কোনোভাবেই সংসদ, গণতন্ত্র, গণতান্ত্রিক রীতিনীতি, তরিকার ধার ধারেন না। লোকসভার সংখ্যাগরিষ্ঠতা আছে, ব্যাস, এবার যা ইচ্ছে তাই, যেমন ইচ্ছে তাই। সেজন্য বিরোধিতা প্রবল হবার পরে প্রথমে রাজ্যসভার টিভি ব্ল্যাকআউট করে দেওয়া হলো, মানে মানুষ দেখতে পাবে না রাজ্যসভায় কি হচ্ছে। তারপর ধনী ভোটে পাস করিয়ে নেওয়া হলো দুটো কৃষি বিল। ধনী ভোট কখন